রাঙামাটিতে সরকারের ৩ উপদেষ্টা সহিংসতা দূর ও শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা। পার্বত্য অঞ্চলে ইন্টারনেট বন্ধ নিয়ে অপপ্রচারের অভিযোগ নাহিদের। আইন ও নির্বাহী বিভাগের অধীনে থেকে বিচার বিভাগ প্রকৃত স্বাধীনতা পাবে না বললেন প্রধান বিচারপতি। হয়রানির উদ্দেশ্যে আদালতে মামলা না করতে আইন উপদেষ্টার আহ্বান। পতিত সরকারের দোসররা এখনও প্রশাসনে। মির্জা ফখরুলের অভিযোগ, বললেন দেশে চলমান অস্থিরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১.৫ মাস পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি রাজধানীর বহু থানা। কার্যক্রম চলছে অন্য থানায়, ভোগান্তিতে সেবাগ্রহীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা ও হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথে অবরোধ চলছে ৩ পার্বত্য জেলায়। পথে পথে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি বেশ শান্ত রয়েছে। রাঙামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ৩ উপদেষ্টা। সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। শহরের ভেতর কিছু হালকা যান চলাচল করলেও যানবাহন চলাচল সীমিত। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালন করছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। এদিকে যানবাহনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটিতে সকল প্রকার যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বন্ধ রয়েছে লঞ্চ চলাচলও। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলার জেরে দুপক্ষের সংঘর্ষ হয়। এই ঘটনায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে এ পর্যন্ত নিহত হন ৪ জন। পরে সংঘাত এড়াতে ২ পার্বত্য জেলার পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এদিকে চলমান পরিস্থিতিতে রাঙামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছিল, তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, পার্বত্য এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই, চেষ্টা চলছে দেশকে অশান্ত করার। রাষ্ট্র বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানান নাহিদ ইসলাম। এ সময় বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ভারতের এভাবে বাঁধ খুলে দেওয়া উচিত হয়নি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় স্থাপন করা হবে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বলেন, আইন ও নির্বাহী বিভাগের অধীনে থেকে বিচার বিভাগ কোনোভাবে স্বাধীন হবে না। সেই সাথে বিচারকদের জবাবদিহি ও দুর্নীতি কঠোরভাবে দমন করার কথাও জানান তিনি। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ঢালাওভাবে মামলা দিলে তা গ্রহণযোগ্য হবে না। বিচার বিভাগকে ব্যবহার করে কাউকে হয়রানি না করারও আহ্বান তার। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে প্রধান বিচারপতির অভিবাসন অনুষ্ঠানে যোগ দেন দেশের সকল পর্যায়ের বিচারকরা। অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপরেই বিচারকদের পক্ষ থেকে তাদের দাবি ও সমস্যার কথা তুলে ধরা হয়। পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘদিনের অসহায়ত্বের কথা তুলে ধরেন বিচারকরা। আমরা এমন এক বিচার ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বিচারের বাণী নিভৃতে কাঁদে, কিন্তু কেউ হয়তো জানে না যে শুধু বিচারের বাণী নয়, বরং বিচারকও অনেক সময় ঘটনার পরিপ্রেক্ষিতে নীরবে কাঁদে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগ দুর্নীতিমুক্ত করা উচিত। বিগত ১.৫ দশকের মতো সময়ে খুন, গুম, মামলা, হামলা, দমন, পীড়ন ও লুটপাটের মাধ্যমে নাগরিকদের ন্যূনতম মানবাধিকার কিংবা ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৩৬ জুলাই পর্যন্ত ৪,০০০-এর বেশি মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ৭০০-র বেশি মানুষ গুমের শিকার হয়েছে। ৬০ লক্ষাধিক মানুষ গায়েবী মামলার আসামি হয়েছিল। কথা বলার স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা এবং মৌলিক অধিকারসমূহ হরণের মাধ্যমে বিরোধী মত দমনের নিকৃষ্টতম ইতিহাস রচিত হয়েছিল। সেই দুঃসময়ে আমাদের বিচার বিভাগ ন্যায় বিচারের ঝান্ডা তুলে ধরতে ব্যর্থ হয়েছে।
অনুষ্ঠানে বিচারকদের কাজ ও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, উচ্চ আদালতের বিচারকদের নিয়োগ সহ সকল ক্ষেত্রে সংস্কার আনা হবে। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক অসন্তোষ আছে, এই সমস্ত গায়েবী মামলা দেখার সংস্কৃতি দেখার অভ্যস্ততা আছে। অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে যাচ্ছে। আপনারা যারা নিম্ন আদালতের বিচারকরা আছেন, আমার চেয়ে আপনারা আইন ভালো জানেন। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। নিজ বক্তব্যে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগে হস্তক্ষেপ করা হতো। বিচারকদের ওপর মানুষের আস্থা ফেরাতে নির্বাহী ও আইন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধে আইন করার কথা জানান তিনি। বাংলাদেশের সংবিধানের 116 অনুচ্ছেদে অধস্তন আদালতের বিচারকগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন মর্মে উল্লেখ রয়েছে। কিন্তু বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। বিচারকদের বাসস্থান, বাহন ও কর্মপরিবেশ সহ আলাদা বাজেটের দিকে সুনজর দেওয়ার কথাও জানান প্রধান বিচারপতি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের নানা ইস্যুতে যে অস্থিরতা তা বিচ্ছিন্ন ঘটনা নয়। পতিত সরকারের দোসররা এখনও প্রশাসনে রয়ে গেছে। নির্বাচন দেরি গণতন্ত্রের জন্য হুমকি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চলমান নানা ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, সংস্কার চাপিয়ে দেয়া নয়, সবার কাছ থেকে মতামত নিয়ে এটা করা উচিত। এটা কি যারা বিপ্লব বলছেন, একটা প্রতি বিপ্লবের ঘটনা ঘটানো, আপনার যে সুফল আমরা অর্জন করেছি সুফলটাকে নস্যাৎ করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে শুরু করার চেষ্টা করা। অন্যদিকে আপনার শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের থেকে যে সমস্ত কথা বলছেন, এটা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু সেই কথাগুলোও কিন্তু এখানে আপনার বড় ইম্প্যাক্ট তৈরি করছে। তো সব মিলিয়ে বিষয়গুলো আপনার খুব কমফোর্টেবল না, একটু আপনার বেশ আনকমফোর্টেবল, এবং সেই বলা যায় যে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনার আহ্বান জানান বিএনপি মহাসচিব। হত্যাকারীদের সরকারের বিভিন্ন স্তরে বসিয়ে রেখে ভালো কিছু সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন তারা তো ওই দায়িত্বে রয়ে গেছেন। এখনও তাদের সকলকে ওখান থেকে সরিয়ে আপনার যারা এই পরিবর্তনের পক্ষে বা নিরপেক্ষ লোকজনকে সব জায়গায় বসানো সম্ভব হয়নি। এটা তাদেরও এই যে আপনার কিছুটা অজ্ঞতা আছে, এই বিষয়গুলোতে জানেন না তারা। আর যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ কম হচ্ছে, সেই ক্ষেত্রেও তাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে। ফলে এই জায়গায় একটা সমস্যা আছে। এই সমস্যাগুলো দিয়ে আপনি দেখবেন যে এই ঘটনার বিপ্লবের পর থেকেই যা কাণ্ডগুলো শুরু হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিরাজনীতিকরণ প্রক্রিয়ার কোনো চেষ্টা দেশের জন্য মঙ্গল নয় বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। রাজনীতিকে দিয়ে মোকাবেলা করতে হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। পূর্ব পরিকল্পিতভাবে রাজধানীর ওয়ারির হাটখোলা রোডে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে ঘাতকরা। শুক্রবার সাভার থেকে 3 ঘাতককে গ্রেফতারের পর এমন তথ্য দেন ওয়ারি জোনের ডিসি সালেউদ্দিন। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানিকে ফ্ল্যাট ক্রয়ের জন্য 10 লাখ টাকা অগ্রিম দিয়েছিলেন আলামিন ভূঁইয়া। 10 বছর ধরে ফ্ল্যাট বুঝিয়ে দিতে না পারায় গেল 14 আগস্ট পাওনা টাকা চাইতে গিয়েছিলেন আলামিন ও তার ভাই রুহুল। জমির মালিক ও তার সহযোগীরা পাওনা টাকা না দিয়ে পরিকল্পনা মতো দুই ভাইকে নির্মমভাবে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেয়ার পর রুহুল ও আলামিনকে মৃত ঘোষণা করে ডাক্তার। রিয়েল এস্টেট কোম্পানির মালিক সহ বেশ কয়েকজন পলাতক রয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1.5 মাস পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি পুলিশের সেবা কার্যক্রম।
ঢাকায় আগুনে পুড়ে যাওয়া বেশ কয়েকটি থানার কাজ চলছে অস্থায়ী স্থাপনায়। গাড়ি পুড়ে যাওয়ায় পুলিশের টহল তল্লাশিও কম। আসামিদের রাখার জায়গাগুলো নিরাপদ নয়। বেশিরভাগ থানায় পুরনো সদস্যদের বদলি করে নতুনদের পদায়ন করা হচ্ছে। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় পুড়ে যাওয়া যাত্রাবাড়ি থানার মেরামতের কাজ চলছে এখনো। নতুন করে দরজা জানালা লাগানো হচ্ছে, রং করা হচ্ছে পুড়ে যাওয়া দেয়ালে। থানার সামনে এখনো পড়ে আছে পোড়া গাড়িগুলো। যাত্রাবাড়ি থানার কাজ অস্থায়ীভাবে চলছে ডেমরা থানায়, কিন্তু যাত্রাবাড়ি থানার সামনে এমন কোনো নির্দেশনা না থাকায় সেখানে গিয়ে অনেকে বিপাকে পড়ছেন। নাইকোসি ডিসি অফিসার একটা অভিযোগ দিছে, আপনি আসেন, দুজনের কথা শুনি। মানে আমি তো আর জানি না যে এখানে বসে নাই। যতকে থানার কাজ যখন শুরু হয় না, যখন তখন ডেমরা থানা যখন কাজ চলতেছে, তাহলে ওইখানে যাইতে হবে আর কি। আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর মডেল থানায়ও চলছে সংস্কার। মেরামত করা হচ্ছে দেয়াল। থানার পিছনের আবাসিক ভবনে অস্থায়ী কার্যালয় বানিয়ে সেখানে চলছে মামলা ও জিডি নেয়ার কাজ। ডিএমপির যেসব থানা অক্ষত ছিল সেসব থানার গাড়ি দিয়ে দেয়া হচ্ছে টহল। বলছে যে একটা জিটি করে ডায়েরি করে রাখেন, তাহলে ভবিষ্যতে আপনার গ্রুপে কোনো হামলা করবো না, আপনার সেলের উপরেও কোনো হামলা করতে পারবো না। আমি এখানে 10 মিনিট বসছি। 10 মিনিটের মধ্যে আমি যে খসড়া নিয়ে আসছি, ইনি ডিউটি অফিসার আমাকে বুঝাই দিছে। আমাদের থাকার যে ব্যবস্থা প্লাস হচ্ছে আসামি রাখার যে পর্যাপ্ত নিরাপত্তামূলক যে ব্যবস্থাটা, সেটা তো দেখেছেন, এটা ধ্বংস হয়ে গেছে অনেকটা, যেটা আরও কিছুদিন লাগবে। টহলটা একটু বেগ পেতে হচ্ছে আমাদের। যতগুলো গাড়ি একসাথে মুভ করার কথা ছিল, হয়তোবা এখন এক জায়গায় একটা গাড়ি আছে, এখন সেই গাড়িটা আবার আসলে আমরা আরেকটা পার্টি নিয়ে মুভ করতেছি। ডিএমপির 50টি থানার মধ্যে 21টি থানা ও 216টি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেয়া হয় 13টি থানা। লুট করে নিয়ে যাওয়া হয় অস্ত্র, গোলাবারুদ, আসবাবপত্র ও টাকা পয়সা। পোড়ানো হয় থানার গাড়ি ও মোটরসাইকেল। তাই কার্যক্রম চালাতে সমস্যার অন্ত নেই। তবে এ দিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। মোবাইল হানানোর জন্য থানায় আইসি, থানার সেবাটা পাইছে, জিডিটা হয়েছে। একজনের কাছে কথা বলতে গেলে যে সে সুন্দর করে কথা শুনছে, রিসিভ করছে আমাদেরকে, এটা ঠিক আছে, এর জন্য ওনাকে থ্যাংক ইউ। আগে আমাদের 8টা গাড়ি ছিল টহলের জন্য, এখন 5টা গাড়ি সচল করা সম্ভব হয়েছে, আর বাকি 3টা মানে এখনো সম্ভব হয় নাই। সেগুলো খুবই বাজেভাবে ড্যামেজ হয়েছে, ফলে স্বাভাবিকভাবে আমাদের যে মুভমেন্টটা সেটা কমে গিয়েছিল। আমরা আরও 2টো গাড়ি পাবো টহলের জন্য, তাতে করে আমার এখন 7টা গাড়ি মুভ করবে। তো আরেকটু বেটার সার্ভিস তো স্বাভাবিকভাবেই জনগণ পাবে। ডিএমপিতে কাজ করেন প্রায় 34,000 পুলিশ সদস্য। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সমাজের প্রতিটি জায়গায় ফ্যাসিজমের দোসররা রয়েছে, সেখানে রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। শনিবার ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে এক সেমিনারে তিনি কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, দীর্ঘদিন ফ্যাসিজমের আবহে থাকতে থাকতে সবাই মুক্তভাবে ভাবতেও পারছেন না। অনেকদিন ধরে দলীয় শাসন এবং ফ্যাসিজমে থাকতে থাকতে অনেক বিষয়কে এখন সাধারণ হিসেবে ধরা হয়। তিনি বলেন, সবাই এমন একটা সমাজ ব্যবস্থা চায় যেখানে সময় মতো বিচার হবে। আয়নাঘর হয়তো আর কোনোদিন দেখতে হবে না উল্লেখ করে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে স্বপ্নগুলোকে ধারণ করে। সংস্কার প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তিনি বলেন, কি করা উচিত, কেমন করে রাজনৈতিক ঐক্যমত করতে হবে, এগুলো অনেক বড় পরিসরে সকলকে মিলেই কাজ করতে হবে। সমালোচনার ফলে সরকারের নেওয়া পদক্ষেপের ফোকাস যাতে নষ্ট না হয়ে যায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানান উপদেষ্টা। সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব না। দীর্ঘদিন ফ্যাসিজমের আবহে থেকে থেকে আমরা কি চিন্তা চেতনায় যথেষ্ট মুক্ত, স্বাধীন এবং সঠিক, এই জায়গাটাও কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার আছে।
বাংলাদেশের পোশাক খাতের অস্থিরতার জন্য পার্শ্ববর্তী দেশের ইন্ধন আছে বলে মনে করেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। তিনি বলেন, পোশাক খাতে অস্থিরতা আপাতত নিয়ন্ত্রণ করা গেছে, তবে শ্রমিক ও দেশের অর্থনীতির স্বার্থে সবাইকে সচেতন থাকতে হবে। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শ্রম অধিকার ও পোশাক অস্থিরতা নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন শ্রম ও কর্মসংস্থান সচিব। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের আধিপত্য খর্ব করতে প্রতিযোগী দেশগুলোর ষড়যন্ত্র রয়েছে। শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি, তথ্য সঠিক নয় মন্তব্য করে শ্রম ও কর্মসংস্থান সচিব আরও জানান, শ্রমিকদের যৌক্তিক দাবি যেমন রয়েছে তেমন বহু অযৌক্তিক দাবিও রয়েছে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ পোশাক খাতের অস্থিরতা নিরসনে 10 দফা সুপারিশ তুলে ধরেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাঙামাটিতে সরকারের 3 উপদেষ্টা সহিংসতা দূর ও শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা। পার্বত্য অঞ্চলে ইন্টারনেট বন্ধ নিয়ে অপপ্রচারের অভিযোগ নাহিদের। আইন ও নির্বাহী বিভাগের অধীনে থেকে বিচার বিভাগ প্রকৃত স্বাধীনতা পাবে না বললেন প্রধান বিচারপতি। হয়রানির উদ্দেশ্যে আদালতে মামলা না করতে আইন উপদেষ্টার আহ্বান। পতিত সরকারের দোসররা এখনো প্রশাসনে, মির্জা ফখরুলের অভিযোগ। বললেন, দেশে চলমান অস্থিরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1.5 মাস পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি রাজধানীর বহু থানা। কার্যক্রম চলছে অন্য থানায়, ভোগান্তিতে সেবা গ্রহীতারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।